আগের দিনে যেখানে ছিল দেখ, বলছে আমার দাদা এবং দিদির কথা মনে করতে করতে কি তার চোখগুলো জলে ঝাপসা হয়ে আসছে এবং চোখগুলো অন্ধ হয়ে আসছে। অন্ধ হয়ে যাওয়া মানে কি সত্যি অন্ধ হওয়া না, যখন আমরা শোকে কাতর হয়ে যাই তখন আমাদের চোখে জল এলে চোখগুলো ঝাপসা হয়ে যায়, আমাদের দৃষ্টিশক্তিটা কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছে, আমরা ভালো দেখতে পাই না। এই গাছটাকে বলছি তোমার বিশাল, তুমি যে বিরাট আকৃতির গাছ, তার জন্য যে আমি তোমাকে মনে রাখবো এমনটা কিন্তু নয়। তাহলে তোমাকে মনে রাখবো কি জন্য? ওই গাছটার নিচে দাদা দিদি এবং আমরা সব খেলাধুলা করেছি, প্রচুর স্মৃতি মনে আছে, আমরা এই জন্যই কিন্তু গাছটাকে মনে রাখবো। এবার গাছটাও কিন্তু বিলাপ করছে, এই বিলাপটা পৌঁছে যাচ্ছে কোথায়? একটি অজানা ভূমি। সেই অজানা ভূমিটা কি? সেই অজানা ভূমিটা আর কিছুই নয়, দ্য আননোন ওয়ার্ল্ড, দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড অফ ডেথ। সেটা হচ্ছে কি মৃত্যুর জগৎ, এটা হচ্ছে অজানা জগৎ। আচ্ছা, কেন সুপরিচিত? না, যারা আমরা পরপারে বিশ্বাস করি, ইহলোক পরলোক, মারা যাওয়ার পর আমাদের আত্মাগুলো বা আমাদের আত্মাগুলো একটা অন্য জায়গায় পৌঁছায়, সেই জায়গাতে যারা বিশ্বাস করি। এবং মানব জীবনের মূল সত্যই হচ্ছে গিয়ে কি, বা চরম সত্য হচ্ছে মৃত্যু। জন্মেছি আমরা মরার জন্যই, বুঝেছিস? যেহেতু মানব জীবনের মূল সত্যই হচ্ছে মৃত্যু, তাই ওই মৃত্যু জগৎ থেকে পরপার থেকে আমরা সুপরিচিত বলে কিন্তু জানছি। এরপর দেখ, আননোন, এই জায়গাটা হচ্ছে অপরিচিত, আনফ্যামিলিয়ার, ইয়েট ওয়েল নোন, তবুও খুবই সুপরিচিত, টু দ্য আই অফ ফেথ, বিশ্বাসের চোখে। যারা পরপারে বিশ্বাস করে, মৃত্যুর পর একটা আলাদা জগৎ আছে বিশ্বাস করে, সেই বিশ্বাসের চোখ দিয়ে দেখলে মৃত্যুর পরের জগৎটা হচ্ছে কি খুবই সুপরিচিত। আর এই জায়গাটা অপরিচিত কেন? না, আমি বা আমরা আমাদের মৃত্যুর পর যতক্ষণ না পর্যন্ত আমাদের আত্মাগুলো পরে পরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই জায়গাটা কি হয় সেই সম্বন্ধে কিন্তু আমাদের কোনো আইডিয়া বা ধারণা নেই। তাই এটাকে বলছি কি আমরা অপরিচিত, আনফ্যামিলিয়ার। এখন এই মৃত্যুর পরে কি হয় না হয় এই সম্বন্ধে তো ধরো আমাদের কারো কোনো ধারণা নেই। এখন যদি ধারণা করতে হয়, তাহলে ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা সিনেমা আছে, জমালয়ে জীবন্ত মানুষ, খুব হাসির সিনেমা, পারলে দেখে নিবি। সেই জমালয়ে জীবন্ত মানুষ সিনেমাটা দেখলে বুঝতে পারবি যে মৃত্যুর পরবর্তী পর্যায়ে কি হয়। সেখানে চিত্রগুপ্ত নামে একজন লোক আছে, যে খাতায় সমস্ত হিসাব করে লিখে রাখে, যমরাজ আছে, এরকম অনেক ঘটনা হবে। যাই হোক, আই হ্যাভ হিয়ার দ্যাট, ও এ এইচ দ্যাট, এটা দুঃখের একটা কি, একটা বহিঃপ্রকাশ। যেমন আমরা হুররে শব্দটা প্রয়োগ করি কিসের জন্য? আনন্দ প্রকাশ করার জন্য। তেমনি এখানে হচ্ছে ইট ইজ দ্য এক্সক্লামেশন অফ সরো, দুঃখের বহিঃপ্রকাশ। আই হ্যাভ হিয়ার্ড, আমি শুনেছি, দ্যাট ওয়েল, ওয়েল মানে কি বিলাপ, কান্না। আমি সেই কান্নাটা শুনেছি ফার, দূর থেকে, ফার অ্যাওয়ে, অনেক অনেক দূর থেকে। মানেটা কেমন? গাছটা আছে কোথায়? লেখিকা তরু দত্তের গ্রামের বাড়ি, তাই তো? সেই যে তোর আমাদের মানিকতলা রামবাগান যে বাগান বাড়ি, সেই বাগান বাড়িতে আছে। আর লেখিকা দূর থেকে শুনছে কেন? গাছটা বিলাপ করছে, এমনকি গাছের কান্নাটা পর্যন্ত লেখিকা শুনতে পাচ্ছেন। কেন না, লেখিকা তরু দত্তের জীবনটা বেশিরভাগ কেটেছে কোথায়? ফ্রান্সে এবং বিদেশে। তাই তিনি বলছেন, এই যে শুধু আমি দাদা দিদির জন্য কাঁদছি এমনটা নয়, গাছটা পর্যন্ত বিলাপ করছে। এবং গাছের কান্নাটা আমি দূর দেশ থেকে, ফ্রান্স থেকে, আমি যে বাইরে পড়াশোনা করার জন্য গেছি, সেই দূর জায়গা থেকে আমি শুনতে পাচ্ছি। আই হ্যাভ হিয়ার্ড, আমি শুনতে পাচ্ছি, দ্যাট ওয়েল, ওই বিলাপটা। ওয়েল মিনস আমরা বিলাপ বলতে পারি, রিগ্রেট বলতে পারি, কান্না বলতে পারি। ফার ফার অ্যাওয়ে, অনেক অনেক দূর থেকে। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, দূরের দেশ থেকে। ডিস্ট্যান্ট মানে কি? দূর বা দূরবর্তী। ল্যান্ড মানে কি? জায়গা। এখানে ডিস্ট্যান্ট ল্যান্ড বলতে আমরা বলতে পারি যে ডিস্ট্যান্ট কান্ট্রিজ, দূরের দেশ থেকে। বা ডিস্ট্যান্ট কথাটাকে আমরা বলতে পারি রিমোট, দূরের জায়গা থেকে। বাই মেনি এ শেল্টার্ড বে, বহু সুরক্ষিত যে উপসাগর। কবি তরু দত্ত যে জায়গায় গেছেন, সেই জায়গাটা কি হতো? সমুদ্রের ওপারে, সমুদ্র দিয়ে বা উপসাগর দিয়ে ঘেরা। তাই তিনি বলছেন, আমি বহু দূর থেকে শুনতে পাচ্ছি যে দেশগুলো উপসাগর দিয়ে ঘেরা, সুরক্ষিত। হোয়েন, যখন, স্লাম্বার ইন ইজ কেভ, স্লাম্বার মিনস হচ্ছে গিয়ে কি ঘুমিয়ে থাকা। যখন ঘুমিয়ে থাকে, ইন ইজ কেভ, কেভ মানে কি? কেভ মানে হচ্ছে আমাদের গুহা। যখন তার গুহার মধ্যে ঘুমিয়ে থাকে, দা ওয়াটার রেথ, জলের প্রেতাত্মা। ওয়াটার মিনস হচ্ছে কি জল, আর এখানে দেখ
WRAITH, রেত। রেত মিনস হচ্ছে গিয়ে কি প্রেতাত্মা। জলের মধ্যেও নাকি প্রেতাত্মা থাকে। এগুলো তৎকালীন যুগে যে সমস্ত বিশেষ করে ইংরেজি সাহিত্যের কবি সাহিত্যিক যারা, তারা এগুলো কল্পনা করেছেন। যদি আমরা কোলরিজের একটি বিখ্যাত কবিতা আছে রাইন অ্যান্ড দ্য অ্যানসিয়েন্ট মেরিনার, সেই রাইন অ্যান্ড দ্য অ্যানসিয়েন্ট মেরিনার সেই কবিতার মধ্যে কিন্তু আমরা এরকম প্রেতাত্মার কাহিনী কিন্তু আমরা শুনতে পাবো, যারা জলের প্রেতাত্মা, বুঝেছিস, জলের জিন, জলের ভূত, জলের প্রেতাত্মা ইত্যাদি। ঠিক এখানে বলছে সেই যে সমুদ্র দিয়ে উপসাগর দিয়ে যে ঘেরা আমি দূরবর্তী জায়গায় আছি, সেই জলের প্রেতাত্মাগুলো যখন তাদের গুহার মধ্যে ঘুমিয়েছে, হেন যখন স্লাম্বার ঘুমিয়ে থাকছে বা ঘুমিয়ে আছে, স্লাম্বার মিনস হচ্ছে কি স্ল্যাপ, ঘুমিয়েছিল। তাহলে আমরা এগুলো একটু উপকাহিনী বা উপকথা। আমরা জানি প্রত্যেককে সমুদ্রের জোয়ার ভাটার কারণ কি বলতো? সমুদ্রের জোয়ার ভাটার কারণ হচ্ছে কি পৃথিবীর আবর্তন গতি বা আহ্নিক গতি, তাই তো? আর একটা কি কারণ সমুদ্রের জোয়ার ভাটার? আর একটা কারণ হচ্ছে গিয়ে আমাদের চাঁদ এবং সূর্যের মিলিত আকর্ষণ। তারপরে কি জলরাশি যখন ফুলে ওঠে তাকে বলি জোয়ার, যখন কমে যায় তাকে বলছি কি আমরা ভাটা। তো এখানে সমুদ্রের জোয়ার ভাটা সম্পর্কে একটা উপকাহিনী বলছে গিয়ে কি না, জলের মধ্যে কিছু কিছু গুহা আছে, সেই গুহায় প্রেতাত্মাগুলো ঘুমিয়ে থাকে, তখন নাকি জলটা নড়াচড়া হয় না। যখন সেই গুহা থেকে প্রেতাত্মা বা ভূতগুলো যখন জেগে ওঠে, তখন জলটা হড়াস হড়াস করে লাফাতে থাকে, বুঝতে পারছিস? এবার দেখ, অ্যান্ড এবং দ্য ওয়েভস, ওয়েভ মানে কি ঢেউগুলি, ওয়েভ মানে কি ঢেউ, অ্যান্ড দ্য ওয়েভস এবং ঢেউগুলি জেন্টলি আলতোভাবে কিস চুমু খাচ্ছে দ্য ক্লাসিক শোর, সেই অতুলনীয় তীরভূমিগুলিকে। শোর মানে কি সি বিচ, ক্লাসিক মানে কি এখানে অতুলনীয়, যার কোনো তুলনা হয় না। উচ্চাঙ্গ, যেমন আমরা বলি ক্লাসিক্যাল লিটারেচার, ক্লাসিক্যাল সং, উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ সাহিত্য বা উচ্চ সাহিত্য তদ্রূপ। এখানে যে ফ্রান্স যে দেশ আছে, ইতালি যে দেশ আছে, সেই দেশগুলিকে এখানে উচ্চ বা অতুলনীয় দেশ বলা হয়েছে। এখানে কবি বলছেন অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস, সেই সমুদ্রের ঢেউগুলি আলতোভাবে চুম্বন করছে দ্য ক্লাসিক শোর, সেই এই জায়গাটা দাগ দে, জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইতালি। সোজা কথায় সমুদ্রের জলগুলো যখন তীরভূমিতে আছড়ে পড়ছে, কোন কোন দেশের তীরভূমিতে? না, ফ্রান্সের এবং ইতালির তীরভূমিতে আছড়ে পড়ছে। তার মানে কবি তরু দত্ত তার জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন কোথায়? ফ্রান্সে পড়াশোনা করার জন্য। কোথায় কাটিয়েছেন? ইতালিতে। কবি বলছেন যে আমি ফ্রান্সে আছি, আমি ইতালিতে আছি, কিন্তু এই অদূর মানে এই দূরবর্তী জায়গাতে থাকলেও আমি কিন্তু আমার দেশেতে যে থাকা যে ক্যাজুয়ারিনা গাছ, সেই ক্যাজুয়ারিনা গাছের যে বিলাপ, তার যে কান্না, সেই কান্নাটা কিন্তু আমি সুদূর ফ্রান্স থেকে, সুদূর ইতালি থেকে শুনতে পাচ্ছি। বোঝা গেল? ওই জায়গাটা দাগ দিবি, জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইতালি। বিনিথ দ্য মুন, চাঁদের আলোর নিচে, বিনিথ মানে কি বিলো, নিচে, দ্য মুন চাঁদের নিচে, when the earth lay, যখন পৃথিবী শুয়ে থাকে বা শায়িত অবস্থায় থাকে, ট্রেন্স, ট্রেন্স মিন্স হচ্ছে কি ঘোরে আচ্ছন্ন, ড্রাউজিনেস, ট্রেন্স ইন এ ড্রিমলেস সুন, ড্রিমলেস মানে কি স্বপ্নবিহীন, যার চোখে কোনো স্বপ্ন নেই। শুন, শুন মানে ঘোর, মূর্ছা বা আচ্ছন্ন। তাহলে পৃথিবী যখন স্বপ্নহীন, ঘোরে আচ্ছন্ন থাকে, চাঁদের আকাশের নিচে, চাঁদের আলোর নিচে, অ্যান্ড এভরি টাইম, এবং প্রত্যেকবার দ্য মিউজিক রোজ, যখন সেই গান বেজে ওঠে, গান যখন শুনতে পাওয়া যায়, বিফোর আগে, মাইন্ড ইনার ভিশন, আমার অন্তর্দৃষ্টিতে, মাইন্ড মানে হচ্ছে কি আমার, এখানে মাইন্ড বলতে কার? কবি তরু দত্তের। ইনার ভিশন মানে অন্তর্দৃষ্টিতে রোজ জেগে ওঠে এ ফর্ম সাবলাইম, সর্বোত্তম একটি রূপ। ফর্ম মানে কি রূপ বা গঠন, সাবলাইম মানে চরম উৎকৃষ্ট। সোজা কথায় চাঁদের আলোর নিচে যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, সমস্ত মানুষ যখন ঘুমায়, এবং পৃথিবীর যখন স্বপ্ন দেখার মতো কিছু থাকে না, স্বপ্নহীন ঘোরে যখন পৃথিবী আচ্ছন্ন থাকে, মাঝে মাঝে যখন গান ভেসে ওঠে, তখন কবি বলছেন আমার যে অন্তর্দৃষ্টি, আমার যে অন্তরের জগৎ, সেই অন্তরের জগতে কি হয়? আমি দেখতে পাই
গাছটিকে বোঝে তোমার সর্বোত্তম রূপ, দাই ফর্ম, তোমার যে রূপ, তোমার যে গঠন। ও ট্রি, হে গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, অ্যাজ ঠিক যেন ইন মাই হ্যাপি প্রাইম, আমার সুখের দিনগুলিতে যেমন আমি তোমাকে মনে রেখেছিলাম, আই সদি, আমি তোমাকে সুখের দিনগুলিতে যেমন দেখেছিলাম, ইন মাই ওন লাভ নেটিভ ক্লাইম, আমার নিজের ভালোবাসার মাতৃভূমিতে, আমার নিজের ভালোবাসার জলবায়ুতে। ওন মানে কি নিজের, নেটিভ মানে হচ্ছে কি মাতৃভূমি, আর ক্লাইম মানে হচ্ছে জলবায়ু। তাহলে এখানে প্রশ্নটা হতে পারে কবির নেটিভ ল্যান্ড বা নেটিভ ক্লাইম বা নেটিভ স্বদেশের জলবায়ু বলতে কোন জায়গাটাকে বোঝানো হয়েছে? দুটো হতে পারে, একটা কলকাতা হতে পারে, আর একটা কি উত্তর হতে পারে ইন্ডিয়া। আমরা জানি যে তিনি কলকাতায় জন্মগ্রহণ করছেন, তাই আমরা কলকাতা বলতে পারি। আর যদি আমরা ফ্রান্স বা ইতালির সাপেক্ষে ধরি, তখন কিন্তু কি ধরবো আমরা? তখন দেশটাকে ধরবো ইন্ডিয়া। বুঝতে পারছিস? বলছে আমি যেমন সুখের দিনগুলিতে তোমাকে দেখেছিলাম আমার দেশের জলবায়ু, আমার কলকাতার মাটিতে, আমার ইন্ডিয়ার মাটিতে, আমি ঠিক তেমনি সুদূর ফ্রান্স থেকে, সুদূর ইতালি থেকে আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমার মনের জগতে দেখতে পাচ্ছি। দেখবি সেই তোরা বৈষ্ণব পদাবলী একটা লাইন পড়ছিস কি জানি, তোদের কি আছে 11-12 বাংলায় বৈষ্ণব পদাবলী লাইন? রাধারানী একটা লাইন বলছে, কৃষ্ণকে ছাড়া রাধারানীর মনের অবস্থা কেমন? বলছে বন পড়ে আগে বড়াই জগ জনে জানি, মোর মন পড়ে যেন কুম্ভারের পণি। মানে বনে যখন আগুন লাগে, বন যখন পুঁতে থাকে, তখন জগতের মানুষজন জানতে পারে, সমস্ত মানুষজন জানে যে বনে আগুন লেগেছে। আর আমার মনটা পুড়ছে কৃষ্ণকে ছাড়া, রাধারানী বলছে কৃষ্ণকে ছাড়া আমার মনের ভিতরটা যেমন পুড়ছে কুম্ভারের পণি, মানে কি কুমোরের পণি। কুমোর যখন সেই কাঁচা মাটির পাত্রগুলোকে রোদে শুকানোর পর যখন সেই নিচে আগুনের ভিতরে যখন পুড়তে দেয়, তখন সেই মাটির ভিতরে আগুনটা জ্বলে। সেই আগুনটা কেউ দেখতে পায় কি? মানুষ দেখতে কেউ পায় না। তো মনের ভিতরে যখন আগুন জ্বলে সেটা কিন্তু কেউ দেখতে পায় না। লেখিকা তরু দত্ত বলছেন, কবি তরু দত্ত বলছেন যে আমার দাদা বুজু দত্ত এবং আমার দিদি অরু দত্ত যে মারা গেছেন, সেই তাদের মৃত্যুর শোকটা কিন্তু আমার মনের দৃষ্টিতে, ইন মাই ইনার ভিশন, আমার অন্তর্দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি। এবং সেই স্মৃতিগুলো আছে কোথায়? ওই গাছটির নিচেতে তারা খেলতো। তাই বলছে শুধু ফ্রান্স, শুধু ইতালি থেকে আমি যেন সেই গাছটিকে দেখতে পাচ্ছি, যেমনটা আমি দেখতে পেয়েছিলাম সুখের দিনগুলিতে। পরে দেখ, দেয়ারফর সেই কারণে, আই ফেম, আমার ইচ্ছা, ফেম মানে কি ইচ্ছা, ফেম মানে উইশ, ইচ্ছা। কবি বলছেন দেয়ারফর সেই কারণে, আই ফেন আমার ইচ্ছা, উড কনসিক্রেট এ লে, কনসিক্রেট মানে হচ্ছে কি ডিভোট, উৎসর্গ করা, রচনা করা, এ লে, লে মানে কি একটি গান। ওই জায়গাটা দাগ দে, লে মিনস হচ্ছে কি কি এ সং, একটি গান। আর লে মানে কি পোয়েম, একটি কবিতা। লে মিনস পোয়েম, কবিতা অথবা সং, এটাকে আমরা বলতে পারি গিয়ে কি গান বা কবিতা। দেয়ারফর সেই কারণে, আই ফেইন আমার ইচ্ছা, উড কনসিক্রেট একটি উৎসর্গ করা, রচনা করা, কনসিক্রেট মিনস ডিভোট, উৎসর্গ করা, এ লে একটি কবিতা বা একটি গান। ওই বলছেন যে গাছটার নিচে আমরা 3 ভাই বোন খেলা করতাম, আমার দাদা এবং দিদি মারা গেছে, সেই গাছটাকে কিন্তু অমর করতে চাই। কিভাবে অমর করতে চাই? একটা কবিতা লেখার মাধ্যমে, যে কবিতাটার মধ্যে এই গাছের কথা উল্লেখ থাকবে। আনটু দাই অনার, তোমার সম্মানে, আনটু মানে প্রতি, দাই মানে ইওর বা তোমার। দাই শব্দটা দেখ কি পোয়েটিক ইউসেজ, দাই মানে কি ইওর, তোমার। এই শব্দগুলো কেবলমাত্র কবিতার ক্ষেত্রেই প্রয়োগ করা হয়। দাই, দি, এগুলো কবিতার ক্ষেত্রেই প্রয়োগ করা হয়। আনটু দাই অনার, অনার মানে কি সম্মান, গাছটাকে বোঝে তোমার সম্মানে আমি একটি কবিতা রচনা করতে চাই, একটি গান উৎসর্গ করতে চাই। ট্রি, হে গাছ, এই জায়গাটা আন্ডারলাইন কর, আনটু দাই অনার ট্রি। তাহলে এখানে দাই শব্দটা বলে বলতে পারে দাই শব্দটা মানে কি? দাই মানে হচ্ছে ইওর। এখানে দাই বলতে কাকে বোঝানো হয়েছে? দাই বলতে ক্যাজুয়ারিনা ট্রিটাকে বোঝানো হয়েছে। বিলাভেড অফ দোজ, সেই সমস্ত
ভালোবাসার মানুষগুলি হু নাও, যারা এখন ইন ব্লেসড স্লিপ, আশীর্বাদ প্রাপ্ত হয়ে ঘুমাচ্ছে। বুঝেছিস? তাহলে এখানে কারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে ঘুমাচ্ছে? এখানে বিলাভেড অফ দোজ হু নাও ইন ব্লেসড স্লিপ, যারা ব্লেসড মিনস হচ্ছে কি ব্লিসফুল, আশীর্বাদ প্রাপ্ত হয়ে স্লিপ, স্লিপ মিনস হচ্ছে কি ঘুমানো। মানুষের মৃত্যুটাকে কি বলা হয়? মানুষের মৃত্যুটাকে বলা হয় এটার্নাল স্লিপ, চিরন্তন ঘুম, যে ঘুমের জগতে গেলে কোনো মানুষ আর ফিরে আসে না। তাহলে বলছে আমার যে দিদি অরু দত্ত এবং আমার যে দাদা আবজু দত্ত, যারা এখন আশীর্বাদ প্রাপ্ত হয়ে ঘুমের জগতে আছে। ফর এ, ফর এ মানে কি? ফর এভার, এ ওয়াই ই মিনস অলওয়েজ, এভার ফর এভার, চিরকালের জন্য, চিরদিনের জন্য, যার দরকার শব্দগুলো মানে লিখে নে। ফর এ, এ মিনস চিরদিনের জন্য, ফর এভার। রিপোজ, রিপোজ মিনস হচ্ছে কি রেস্ট, বিশ্রাম নেওয়া। রিপোজ মিনস রেস্ট, বিশ্রাম নেওয়া। তাহলে যে আমার দাদা দিদি আশীর্বাদ প্রাপ্ত হয়ে চিরদিনের জন্য ঘুমাচ্ছে মৃত্যুর কোলে, চিরদিনের জন্য বিশ্রাম নিচ্ছে, ডিয়ারার দেন লাইফ টু মি, ডিয়ারার তারা খুবই প্রিয়, দেন লাইফ টু মি আমার জীবনের থেকেও। কবি বলছেন সেই দাদা দিদি যারা মৃত্যুর কোলে ঘুমাচ্ছে চিরদিনের জন্য বিশ্রাম নিচ্ছে, সেই মানুষগুলি আমার কাছে আমার জীবনের থেকেও প্রিয়। এলাস, হায়, এখানে তার গলাতে কি ঝরে পড়ছে? দুঃখ ঝরে পড়ছে। এলাস, হায়, ওয়ার দেই, তারা যদি এখনো বেঁচে থাকতো। বুঝেছিস? ওয়ার দেই, যদি তারা এখনো বেঁচে থাকতো। মেস্ট দাও বি নাম্বার when my days are done, মেস্ট, মে মানে কি? সম্ভবত। মে হচ্ছে একটা গিয়ে কি না মডাল অক্সিলারি ভার্ব, এটা সম্ভাবনা বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা বলি ইট মে রেন, বৃষ্টি হতে পারে, সম্ভাবনা বোঝায়। তাহলে মানে মেস্ট দাও বি নাম্বার, তোমাকেও হয়তো গণনা করা হবে। নাম্বার মানে কি? সংখ্যা, গণনা করা হবে। when my days are done, যখন আমার দিনগুলি শেষ হয়ে আসবে। কবি তরু দত্ত বলছেন যখন আমার গোনা দিনগুলিও শেষ হয়ে আসবে। তোরা যদি জীবনানন্দ দাশের কিছু কবিতা পড়িস, সেখানে দেখবি কবির কবিতাগুলিতে মৃত্যু চিন্তা বারবার ঘুরে ফিরে আসছে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। মানে কি? আমি আবার ফিরে আসবো এই পৃথিবী বা এই ধান সিঁড়িটির তীরে, মানুষ হয়ে নাও আসতে পারি, কখনো শঙ্খচিল হয়ে আসতে পারি, কখনো কি শালিক পাখি বেশে আসতে পারি। মানে কি? কবির মধ্যে মৃত্যু চেতনা কাজ করছে। এই জীবনানন্দ দাশের কবিতার মধ্যে তিনি নিজেকে কখনো তুলনা করছেন কি একটি ইঁদুরের সঙ্গে, আর মৃত্যুটাকে তুলনা করছেন পেঁচার সঙ্গে। পেঁচা যেমন ছো মেরে গিয়ে একটা ইঁদুরকে তুলে নিয়ে চলে যায়, ঠিক তেমনি মৃত্যুর যে রাজা, যেটাকে আমাদের যমরাজ বলি, ইসলাম ধর্মে বলা হয় আজরাইল, তারা যেন ছো মেরে মানুষের বুক থেকে যেন আমাদের আত্মাটাকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। জীবনানন্দ দাশের কবিতায় মৃত্যু চিন্তা যেমন বারবার ঘুরে ফিরে এসেছিল, এবং তিনি মারা গিয়েছিলেন একটি ট্রাম দুর্ঘটনায়, কলকাতার ট্রাম দুর্ঘটনায় তিনি মারা গিয়েছিলেন। বিখ্যাত ইংরেজি সাহিত্যের একটা কবিতা, সম্ভবত কিটসের লেখা একটা কবিতা তিনি পড়িয়ে যখন ফিরছিলেন পায়ে হেঁটে ট্রাম লাইনের উপর দিয়ে, তখন তিনি মারা যান। এখানেও কিন্তু তরু দত্ত বুঝতে পেরেছিলেন তার দিনগুলো কি গোনা দিন। বুঝতে পারছিস? কেন? তিনি কোন রোগে মারা গেছিলেন? ক্ষয় রোগে মারা গেছিলেন। কি রোগ সেটা? টিবি রোগ, টিউবারকুলোসিস, যক্ষা রোগ। ওই রোগ হলে তখন মানুষ কিন্তু বাঁচত না। এখন যেমন ক্যান্সার রোগ হলে মানুষ বুঝতেই পারে যে আমি বেশি দিন বাঁচবো না, ঠিক তেমনি সেই সময়ে যক্ষা রোগটা কিন্তু হওয়া মানেই মানুষের মৃত্যু অবধারিত। সেই জন্য তিনি বলছেন কি আমার গোনা দিনগুলো যখন শেষ হয়ে আসবে, মাই ডেজ আর ডান, আমার দিনগুলো যখন শেষ হয়ে আসবে, এই 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 চেতনাগুলো দেখবি বিভিন্ন বাউল শিল্পীরা, কীর্তন শিল্পীরা প্রকাশ করে থাকে। বিখ্যাত একটা বাউল গান আছে দেখবি, সখী তোরা শুনে যাস, গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। মানে মানুষের দিনগুলো কিন্তু গোনা দিন। আমাদের যে কর্মে 60 বছর 70 বছর বা 80 বছর, এই দিনটা এই 60 বছর 70 বছর 80 বছর কিংবা 100 বছর, এটা কত কম দিন ভাব। যেখানে পৃথিবীর বয়স কোটি কোটি বছর, লক্ষ লক্ষ বছর, সেখানে তোর আমার 60 বছর 70 বছর আয়ুটা কোনো ব্যাপার হলো কি? একদম গোনা দিন। আর বিয়েতে বলতে গিয়ে কি, এখানে বিয়ে বলতে আমাদের মৃত্যুর দিনটাকে বলা হচ্ছে বিয়ের দিন। উইথ ডেথলেস ট্রিজ,
ওই মৃত্যুবিহীন গাছগুলির কাছে বা মৃত্যুবিহীন অমর গাছগুলির মতো, লাইক দোজ, যে গাছগুলি আছে ইন বরোডেল, বরোডেল উপত্যকা, এই জায়গাটা আন্ডারলাইন কর, উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বরোডেল। কিরকম? এই লাইনটার মধ্যে কবি ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত একটি কবিতা রেফারেন্স তিনি তুলে ধরেছেন, যে কবিতাটার নাম হচ্ছে গিয়ে কি ইয়ে ট্রিজ, YEWE ট্রি। কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বরোডেলটা কি? বরোডেল হচ্ছে তোর একটা এ প্লেস ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের একটি উপত্যকা, যে ইংল্যান্ডের উপত্যকায় ইয়ে ট্রি, ইয়ে গাছ। এখন ইয়ে গাছটা কেমন গাছ সেটা আমিও দেখিনি, তুইও দেখিসনি। আমাদের যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ঠিক তেমনি ওখানে ইয়ে গাছ, ইয়ে বুঝছে। সেই ইয়ে গাছগুলিকে নিয়ে, ইয়ে ট্রিকে নিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত একটি কবিতা আছে। সেই কবিতাটা মানুষ যখন পড়ে তখন সেই ইয়ে গাছগুলি সম্বন্ধে জানতে পারে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করেছেন, তার বরোডেল, ইংল্যান্ডের যে বরোডেল উপত্যকা, সেই বরোডেল উপত্যকায় অবস্থিত ইয়ে ট্রি বা ইয়ে গাছগুলিকে নিয়ে যে কবিতা লিখেছেন, ইংরেজি সাহিত্যের যারা পাঠক বা যারা রিডার, তারা যখন পড়ে তখন সেই বরোডেল উপত্যকা সম্বন্ধে জানতে পারে, ইয়ে ট্রি বা ইয়ে গাছগুলো সম্বন্ধে জানতে পারে। তাহলে কি সেই গাছগুলো অমর হয়ে আছে? তো এই যে আমরা প্রদত্ত কবিতা পড়ছি, তিনি ওয়ার্ডসওয়ার্থের এই কবিতাটাকে স্মরণ করেছেন, তাহলে আমরা মনে করতে পারছি কোথায় ইংল্যান্ডের বরোডেল একটি উপত্যকা, ইয়ে গাছ ছিল, সেই ইয়ে গাছগুলি তার কবিতার মাধ্যমে অমর হয়ে আছে। ঠিক তেমনি তরুদত্ত বলছেন, আমিও আমার কবিতার মাধ্যমে, হে ক্যাজুয়ারিনা ট্রি, হে ক্যাজুয়ারিনা গাছ, আমি আমার কবিতার মাধ্যমে তোমাকে কি করব? অমরত্ব দান করব। উইথ ডেথলেস ট্রিজ, অমরত্ব বা অমর গাছগুলির মতো, মৃত্যুহীন গাছগুলির মতো, লাইক দোজ, এখানে দোজ বলতে গিয়ে কি ইয়ে ট্রি, সেই ইয়ে গাছগুলির মতো, ইন বরোডেল, বরোডেল উপত্যকায়, বরোডেল হচ্ছে গিয়ে কি এ প্লেস ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের একটি জায়গা, আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার ভয়ঙ্কর গাছপালাগুলির, ডালপালাগুলির নিচে, আন্ডার হুজ, আন্ডার মানে নিচে, হুজ মানে যার, অফুল, অফুল মানে কি ভয়ঙ্কর, হরাইবল, অফুল মানে হচ্ছে গিয়ে কি হরাইবল, ভয়ঙ্কর, যে ইয়ে গাছগুলোর ভয়ঙ্কর ডালপালার নিচে লিঙ্গার্ড পেল, লিঙ্গার্ড মানে কি ঘুরে বেড়াতো, পেল মানে কি ফ্যাকাশে, বিবর্ণ হয়ে যাওয়া, ফিয়ার ভয়ে, ট্রিমলিং হোপ কম্পিত আশা, ফিয়ার মানে ভয়, ট্রিমলিং মানে কাঁপা বা কম্পিত, হোপ মানে হচ্ছে গিয়ে কি আশা, ক্ষীণ আশা, অ্যান্ড ডেথ এবং মৃত্যু, দ্য স্কেলটন, মৃত্যু কঙ্কাল। মানে এখানে বলতে চাইছেন ওই যে ইয়ে গাছগুলোর ভয়ঙ্কর ডালপালার নিচে কি ঘুরে বেড়াতো না, ভয় ঘুরে বেড়াতো, কম্পিত আশা, ক্ষীণ আশা ঘুরে বেড়াতো, মৃত্যু ঘুরে বেড়াতো এবং মৃত্যুর কঙ্কাল ঘুরে বেড়াতো। এখানে তার পরের লাইনে দিয়েছে দেখ, একটা সোর্স ইউআরএল, একটা HTTP দিয়ে একটা এখানে দিয়ে দিয়েছে, আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, পেয়েছিস? মানে ওইটা তোর ওই জায়গা থেকে নেওয়া হয়েছে আর কি। এটা একটা ইউটিউবের একটা তোর ইউআরএল দেওয়া আছে, এই যে কবিতাটা ওই জায়গা থেকে নেওয়া হয়েছে। এবং ওই যে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে তোর এটা দিল, রেফারেন্সটা দিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে ইয়ে ট্রি, সেই ওই সোর্সটাকে তিনি এখানে ঢুকিয়েছেন। এই লাইনটা কিন্তু কোনো এখানে জানার দরকার নেই। অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং সময়ের ছায়া, অ্যান্ড দো এবং যদিও, উই দ্য ভার্স, ভার্স মিনস হচ্ছে কি পোয়েম বা পোয়েট্রি বা কবিতা, উইক মানে দুর্বল, মানে বুঝতে পারছিস না। বলছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কত বছর আগে ইয়ে ট্রি কবিতাটা লিখেছে, বলছে তিনি একজন বিখ্যাত বিশ্ববন্দিত সাহিত্যিক বা বিশ্ববন্দিত কবি, তার লেখা কবিতা ইয়ে ট্রি, সেখানে তিনি কবিতাটাকে, কবিতার মাধ্যমে ইয়ে গাছগুলিকে অমরত্ব দান করেছেন। বহুদিন, এই বলছে এখানে অ্যান্ড টাইম দ্য শ্যাডো, সময়টা ছায়ার মতো করে পেরিয়ে গেছে। হয়তো ওয়ার্ডসওয়ার্থের মতো, তরুদত্ত বলছেন হয়তো ওয়ার্ডসওয়ার্থের মতো আমি অত বড় কবি বা
সাহিত্যিক নই যে আমার লেখা কবিতাটা সবাই পড়বে, দিয়ে হয়তো কবি মানে আমার এই গাছটা চিরকাল অমর হয়ে থাকবে। মানে কি, এটা নিজে একটু একটু নিজেকে নুয়ে যাওয়া। মানে কি বলতো, যেই আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারা বড় বলে বড় সেই হয়, নাকি বলছিস? কবি কিন্তু নিজে একটু এখানে নিচু হয়ে গেছেন। এই কবিতাটাও কিন্তু খুব ভালো কবিতা, এই কবিতাটাও মানে বিশ্ব সাহিত্যে স্থান করে নেওয়ার মতো। তবু তিনি বলছেন হয়তো বা আমার কবিতাটা অত ভালো নয়, দুর্বল। এই বলছে অ্যান্ড দো, এবং যদিও উইক মানে দুর্বল দ্য ভার্স, আমার এই কবিতাটা যদিও দুর্বল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই কবিতার মতো হয়তো এত ভালো কবিতা নয়, এত উচ্চ মার্গের কবিতা নয়। তিনি এখানে নিজে একটু কোমল সুরে নিম্ন হয়ে গিয়ে তিনি বোঝাতে চেয়েছেন। ধর কারো বাড়িতে একটি মহিলা তার ছেলের বিয়ে দিয়েছেন, বৌমাটি এখন একদম পুরো দেখতে ক্যাটরিনা কাইফের মতো সুন্দরী হয়েছে, বুঝলি। পাশের বাড়ির কোনো একজন কাকিমা বা জেঠিমা হয়তো সে বিয়েতে ভোজ খেতে যেতে পারেনি কোনো একটা কারণে, বাইরে ছিল, দিয়ে কলতলায় জল নিতে গিয়ে দেখা হয়েছে, কি মা বৌমা কেমন হলো? শাশুড়ি মা জানে যে আমার বৌমা একদম পুরো ফাটাফাটি হয়েছে ক্যাটরিনা কাইফের মতো। তবু কি বলছে, ওই কালো খান্দা হয়েছে, কাকিমা গো যাবে গো আমার বৌমাকে দেখে আসবে, চা খেয়ে আসবে। তার মানে কি, বৌমা কিন্তু খুব ভালো হয়েছে, তবু কি বলছে কালো খান্দা হয়েছে, এবার দেখে আসবে। মানে কি, একটু নিচু হয়ে যাওয়া। তরু দত্তের লেখা কবিতাটা কিন্তু খুব ভালো হয়েছে, তবু তিনি বলছেন আমার কবিতাটা কি আর ওয়ার্ডসওয়ার্থের ইয়েট্রি কবিতার মতো যে অত ভালো যে মানুষজন পড়ে মনে রাখবে? আমার কবিতা হয়তো অত ভালো নয়, একটু দুর্বল। That would thy beauty fain, that would thy beauty fain। এখানে কি, এখানে ফেন হচ্ছে গিয়ে কি, টু এক্সপ্রেস গ্ল্যাডলি, আনন্দের সঙ্গে প্রকাশ করা। যে কবিতাটা তোমার সৌন্দর্যটাকে আনন্দের সঙ্গে প্রকাশ করবে। আচ্ছা বল, তরু দত্ত আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি এই কবিতাটা লিখেছেন বলেই তো আমরা বুঝতে পারছি যে একটা ঝাউ গাছের মতো গাছ, যে গাছের নিচে তার দাদা দিদি এবং লেখিকা খেলতেন, যে গাছটা শিওক নামে পরিচিত, তার মানিকতলার রামবাগান নামক যেহেতু আমাদের বাগান বাড়ি সেখানে ছিল। তা আমরা এত কিছু জানতে পারতাম কি যদি না তিনি এই কবিতাটা লিখতেন? কিরে, এই কবিতাটা কি দৈত্যের মতো, মানে এই কবিতার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে গাছটা হচ্ছে কি দৈত্যের মতো গাছ। এই গাছটা বলেই সহ্য করতে পেরেছে ওই যে লতানো গাছটা যেটা পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে, সে লতানো গাছটাকে গলায় মামলার মতো বেঁধে রেখেছে। তার সৌন্দর্য, তার স্টাউটনেস, তার শক্তপোক্ত ভাব আমরা এত সাথে জানতে পারছি কি করে? এই কবিতার মাধ্যমে তিনি লিখেছেন বলি তো তিনি ওটাই বলছেন। এই কবিতার মাধ্যমে আমি কি করব, দ্যাট উড দাই বিউটি ফেন, এই কবিতাটা কি করবে, তোমার সৌন্দর্যটাকে কি করবে না আনন্দের সঙ্গে প্রকাশ করবে। ও ফেন রিহার্স, রিহার্স মানে কি রিপিট, বারবার ঘুরে ফিরে বলা। ও ফেন এই সৌন্দর্যটাকে কি করবে, আনন্দের সাথে ব্যক্ত করবে, বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলবে। এই কবিতাটা পড়তে কতবার ধরে আমাদের ক্যাজুয়ালিনা গাছটার কথা হলো, বহুবার এসছে, তাই না? বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমার সৌন্দর্যের কথাটাকে বলবে। মে লাভ ডিফেন্ড, এবং এই ভালোবাসাটা কি করবে, তোমাকে রক্ষা করবে। ডিফেন্ড মিনস প্রোটেক্ট, রক্ষা করা, সুরক্ষিত করা। ডি, ডি মিনস তোমাকে, এটাও কিন্তু পোয়েটিক ইউসেজ। THEE, ডি মানে কি ইউ। এখানে ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে, এখানে ইউ বলতে ক্যাজুয়ালিনা ট্রি, ক্যাজুয়ালিনা গাছটিকে বোঝানো হচ্ছে। আমি যে কবিতাটা লিখে দেবো, এই কবিতাটার মাধ্যমে তোমার সৌন্দর্যের কথা বারবার ঘুরে ফিরে আসবে এবং তোমাকে কি করবে না তো মে লাভ ডিফেন্ড দি, এবং মানুষজন পড়ে এই ভালোবাসাটা তোমাকে রক্ষা করবে ফ্রম অবলিভিয়ান কাজ। অবলিভিয়ান মানে কি, ভুলে যাওয়া, ফরগেটফুলনেস, বিস্মৃতি, ভুলে যাওয়া। অবলিভিয়ন মানে কি, ফরগেটফুলনেস, বিস্মৃতি। আর কার্স মানে কি, অভিশাপ, বেন, মানে মানুষ যাতে করে ভুলে না যায়। অবলিভিয়ন কার্স মানে কি, বিস্মৃতির অভিশাপ। সোজা কথায় মানুষ যাতে করে ভুলে না যায়, তার জন্য আমি কবিতাটা লিখলাম। মানুষ তোমাকে ভালোবেসে, হে গাছ তোমাকে মনে রাখবে, হে গাছ তোমাকে মানুষ স্মরণ করবে। বোঝাতে পারলাম?